আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সোহাগের বহরে থাকা এই স্কানিয়া বাসে নতুনভাবে হাইডেক বডি হয়ে আসা এই বাসে এবার ভ্রমণ করেছি ঢাকা থেকে খুলনা পর্যন্ত। একসময় এই বাসগুলো ছিল এসকেএস শেপের আদলে। পরবর্তীতে সোহাগ তাদের বহরের অধিকাংশ বাসেই লাকসানার আদলে হাইডেক করে। বর্তমানে ঢাকা খুলনা রুটে যে বাসগুলো চলাচল করছে অধিকাংশই হাইডেকের। ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য আমি এই বাসে টিকিট করি রাজধানীর কল্যাণপুর থেকে আর উঠি রাজধানীর পান্থপথ থেকে। খুলনা রাতের গাড়িগুলো কল্যাণপুর, পান্থপথ, মালিবাগ, আরামবাগ হয়ে তারপর চলে যায় খুলনায়। ঢাকা খুলনা রুটে বিজনেস ক্লাসে সোহাগ ভাড়া নিয়ে থাকে 1200 টাকা। দক্ষিণাঞ্চলে সোহাগের আগের যে জৌলস, পদ্মা সেতু হওয়ার পর সেই জৌলস আরও বেড়েছে। আর খুলনায় ভ্রমণ করে তাদের সার্ভিসটাও বেশ ভালো পেয়েছি। আমি বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখাই। এই হচ্ছে ভেতরের অবস্থা। বিজনেস ক্লাসের সিট সব মিলা 27টি সিট আছে। 2:1 ফরমেশনে সবগুলো সিট বসানো। আর সোহাগে শুধুমাত্র বাইরে পরিবর্তন করছে তেমন না, ভেতরেও ভালো পরিবর্তন তারা এনেছে। সিটের কাপড় থেকে শুরু করে সব কিছুতে আমার কাছে মনে হচ্ছে ভালো পরিবর্তন এসেছে এবং এই সিটগুলো আমার কাছে আগের তুলনায় একটু নরম লেগেছে। প্রতি সিটের সাথে নেক পিলো পাবেন, লেগ রেস্ট আছে। তবে র্যাক্সিনের থেকে নেক পিলোগুলো যদি মখমলের কাপড়ে হতো আরও ভালো লাগতো। সিটগুলো বেশ চওড়া, বিজনেস ক্লাস হিসেবে বেশ ভালো এবং বড় বলা যায়। ডাবল সিট বা সিঙ্গেল সিট কোনোটাতে কোনো পার্থক্য নেই। তবে হ্যান্ডরেস্ট যেগুলো আছে এগুলো ফিক্সড, উঠানামা করা যায় না। আর লেগ রেস্ট উঠানোর জন্য বা সিট পেছনে শুয়ে দেওয়ার জন্য এই যে নিচের সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের সাহায্যে আপনারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। সবগুলো সিটে এমন সুবিধা আছে। আর এই বাসের আরও একটা অ্যাডভান্টেজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রতি সিটের নিচে এরকম বোর্ড পাবেন। এখানে সব ধরনের সকেটই আছে। ল্যাপটপ চার্জ দিতে পারবেন, আপনি মোবাইল চার্জ দিতে পারবেন খুব অনায়াসে, এবং প্রত্যেকটাতে দেখেছি আমি সবগুলোই ভালো। যেহেতু লাইট জ্বলছে তার মানে সবগুলোতে সংযোগ আছে। যাত্রাপথে চার্জিং বিড়ম্বনা যারা পড়েন এই বাসগুলো আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। যাই হোক, আমি ভ্রমণে ফিরছি। রাত 11টার সময় কল্যাণপুর থেকে আমার বাস ছিল। পান্থপথ, মালিবাগ, আরামবাগ হয়ে আমরা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসি। রাত 12টার পর বাস ঢাকা থেকে বেরিয়ে যায়। মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পর সামনে আরও একটা স্ক্যানিয়ার দেখা, সম্ভবত এটিও খুলনার গাড়ি। তো শুরুর দিক থেকে আমাদের চালক এই বাসের পিছু নাই এবং একটা পর্যায়ে কিন্তু এই বাসকে আমরা ওভারটেকও করতে পারি। যতটুকু জানি এই বাসগুলো একসাথে লক করা, এর মধ্যেও ওই দিন আমি স্ক্যানিয়ার যে প্রেশার সেটা বেশ ভালোই উপভোগ করেছি। আমাদের বাস কিন্তু এখানে থেমে থাকেনি। সামনে হানিফ দেখতে পাচ্ছেন, এই হানিফকেও কিন্তু আমরা ওভারটেক করি। হানিফের ওই বাস আনলক আর এই বাস লক। সেই হিসেবে সচরাচর এই নন এসি বাসগুলোর সাথে এই বাসগুলো টানে না বা পারাপারি করে না বা ওভারটেক করার চেষ্টাও করে না। কিন্তু এদিন আমাদের চালক তার যে যতটুকু সামর্থ্যে যতটুকু কুলিয়েছে তিনি সেভাবে গাড়ি টেনেছেন।
আর রাতের বেলা রাস্তা ফাঁকা, মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ এমনিতেই কম থাকে, রাতের বেলায় কম আর বেশি কম থাকে, ফলে হানিফের এই নন এসি বাসকে ওভারটেক করতে খুব একটা কষ্ট হয়নি আমাদের চালকের। হানিফ কোটি দেওয়ার পর আমার ভুল কিছুটা হলেও ভেঙেছে। আমি এতদিন মনে করতাম সোহাগ অনেক আস্তে চালায় বা স্লো চলে, আমার মতো হয়তো অনেকেই এই ধারণাটা পোষণ করে রেখেছেন। আমি আশা করব যে আজকে থেকে তাদের এই ভুলটা ভাঙলো। সুযোগের সদ্ব্যবহার সোহাগও করতে পারে এবং সুযোগ পেলে কিন্তু ছাড় দেয় না। এর আগে ঢাকা বরিশালে যখন তাদের স্ক্যানে উদ্বোধন করলো নতুনভাবে, ওই সময় আমি ভ্রমণ করেছিলাম, তখনও বেশ ভালো প্রেশার দেখেছিলাম এই বাসগুলো। এখানে সোহাগের স্ক্যানে এই বাসের পথচল আপনারা উপভোগ করতে পারেন। এভাবে আমরা পদ্মা সেতু পার করে ফেলি এবং পদ্মা সেতু পার হওয়ার পর বৃষ্টির দেখা পাই। আর বৃষ্টি যখন শুরু হয় তখন আমাদের চালক গতি কমিয়ে দেন, অনেকটা ধীরস্থিরভাবে তিনি তখন গাড়ি চালাতে থাকেন। যদিও স্ক্যানিয়া বাসের ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন নেই, তারপরেও বৃষ্টির মধ্যে রাস্তা পিচ্ছিল থাকে, ফলে যে কোনো গাড়ির জন্য সাবধানে চালানো অনেক ভালো এবং সবার জন্য নিরাপদ। মাওয়া এক্সপ্রেসওয়ে শেষ, আমরা এখন গোপালগঞ্জ রুটে প্রবেশ করছি। ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ হয়ে তারপর আমাদের বাসটি চলে যাবে খুলনায়। এটা 2 লেনের সড়ক, এতক্ষণ আমরা 8 লেনের সড়ক দিয়ে চলেছি। এই রাস্তা 2 লেনের হলেও ভাঙাচোরা কম তুলনামূলক, রাস্তা অনেকটা স্মুথ, ফলে গাড়ি চালিয়ে খুব একটা বেগ পেতে হয় না এখানে। আর এদিক দিয়েও ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর পর থেকে আমি বলেছিলাম আমাদের চালক রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন, এখান দিয়েও আমাদের চালক রিল্যাক্সে গাড়ি চালিয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলের যে কয়েকটি দাপুটে অপারেটর ছিল তার মধ্যে সোহাগ অন্যতম। পদ্মা সেতু হওয়ার পর এখন তাদের এসি বাসগুলো সব এই পদ্মা সেতুর উপর দিয়ে তারা চালিয়ে থাকে, খুলনা, যশোর, সাতক্ষীরা বা এই অঞ্চলটাতে বেনাপোল পর্যন্ত, এমনকি কলকাতাতে তারা সার্ভিস দিয়ে থাকে। সকাল থেকে একদম রাত পর্যন্ত সোহাগ ঢাকা খুলনা বা খুলনা ঢাকা রোডে গাড়ি চালায়। দিনের গাড়িগুলো মূলত মালিবাগ থেকে ছাড়ে, আর একদম ভোরের গাড়ি আর রাত 11টার পরের যে গাড়িগুলো খুলনার, এই গাড়িগুলো তারা কল্যাণপুর থেকে ছাড়ে। কল্যাণপুর পান্থপথ থেকে আপনারা বড় গাড়ি পাবেন, আর মালিবাগ থেকে মোটামুটি সবসময় অ্যাভেলেবেল গাড়ি আছে ঢাকা খুলনার। সোহাগ তার এই বাসগুলো হাইটেক করার পর আপনি যদি সামনে বসে ভ্রমণ উপভোগ করতে চান বা রাস্তা দেখতে চান, সেটা একটু কষ্টকর হয়ে যাবে। আগের যে বাসগুলো ছিল সিঙ্গেল গ্লাসের, ওই বাসগুলোতে আপনি পুরো ভিউ দেখতে পারতেন, আর এখন এই হাইটেক করার কারণে সেটা অনেকটাই কষ্ট হয়ে গেছে, দেখা বলবো নষ্ট হয়ে গেছে। তবে অধিকাংশ যাত্রীর ক্ষেত্রে বলবো ভালো হয়েছে, কারণ অধিকাংশ যাত্রী কিন্তু ঘুমান। এই হাইটেক করার ফলে বাইরের যে লাইট বা সামনের গাড়ি যে গাড়িগুলো আছে ওই গাড়ির লাইটগুলো গাড়ির ভেতরে খুব একটা ঢুকতে পারে না, এই সামনের অংশগুলোতে বাধা পড়ে যায়, যার কারণে ভেতর অন্ধকারে থাকে এবং যাত্রীরা যারা রেস্ট নেন, ঘুমান, তাদের জন্য খুব একটা বিরক্তির কারণ হয় না। আর সিঙ্গেল গ্লাসের সামনে ব্যারিয়ার আছে, কিন্তু তারপরেও লাইট কিন্তু ভেতরে প্রবেশ করে, সেদিক থেকে হাইডেকটা কার্যকরী বেশি।
গাড়ি ছাড়ার 2 ঘন্টারও কম সময় আমরা হোটেল বিরতির খুবই কাছে। সামনে হোটেল বিরতি, হোটেল সাম্পান আমাদের বাস যাত্রা বিরতি দিবে। এই পথে যে বাসগুলো চলাচল করে অধিকাংশ বাসে হোটেল সাম্পানে বিরতি দেয়, কারণ এই পথে ওইরকমভাবে হোটেল এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। স্ট্যান্ডার্ড হিসাব যদি করি সেক্ষেত্রে সাম্পানি সবচেয়ে এগিয়ে থাকবে। এই হোটেলের পরিবেশও সুন্দর, আর খাবারের মানের কথা যদি বলি দামের তুলনায়, তাহলে মনে হয় যে তাদের মান আরও ভালো করা উচিত। শুরুর দিকে যখন তারা এই হোটেল চালু করেছিল তখন আমার কাছে মনে হচ্ছে খাবারের মান আরও ভালো ছিল, যেটা সময়ের সাথে সাথে তারা নষ্ট করে ফেলেছে। এই হচ্ছে হোটেল সাম্পান। রাতের বেলা ঘুরিয়ে দেখাতে পারছি না, তবে 2টি বাস এখানে দেখতে পাচ্ছেন সোহাগের 6658, এটি হচ্ছে আমার ভ্রমণ করা বাস। এর পাশেরটি সম্ভবত খুলনার বাস। এই বাসটিকে আমরা ওভারটেক করে এসেছিলাম একদম ভ্রমণের শুরুতে, যেটা আপনাদের দেখিয়েছিলাম। এই হাইডেক করার পরে সোহাগের স্ক্যানারের বাসের যে সৌন্দর্য সেগুলো কিন্তু বেড়েছে। প্রচুর লাইট তারা লাগিয়েছে সামনে, পেছনের সাইডে লাইটের কোনো কমতি রাখেনি। আর এত পরিমাণ এলইডি লাইট তারা লাগিয়েছে, এই সবগুলো লাইট যদি তারা জ্বালিয়ে রাখে আর সামনের কোনো গাড়ি আমার মনে হয় না সামনে কিছু দেখতে পারবে, বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসবে। এরকম অবস্থাতে এত পরিমাণ লাইট তারা সামনে লাগিয়েছে। যাই হোক, আমরা যখন হোটেল থেকে বের হব তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমাদের বাসটি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে খুলনা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে খুলনা যেতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে, যদিও বৃষ্টি পড়ছে, তারপরেও সর্বোচ্চ হয়তো 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে। এর মধ্যে আশা করছি আমরা খুলনা চলে যেতে পারবো। আমরা এখন গোপালগঞ্জ জেলায় আছি। গোপালগঞ্জ থেকে খুলনা যেতে সামনে বাগেরহাট পড়বে, তারপরে খুলনা। সোহাগ পরিবহন বাগেরহাটে সার্ভিস দেয় না, কিন্তু যদি কেউ বাগেরহাটে যেতে চান সোহাগ পরিবহনের বাসগুলোতে, সেক্ষেত্রে আপনারা 2 জায়গায় নামতে পারেন। একটা হচ্ছে ফকিরহাট অথবা নওয়াপাড়া। এই যে কোনো এক জায়গায় নামলে আপনারা সেখান থেকে বাগেরহাটে চলে যেতে পারবেন। স্থানীয় যে যানবাহনগুলো আছে সেগুলোতে। ঢাকা থেকে বাগেরহাটের ওরকম ভালো কোনো গাড়ি নেই, যা আছে অধিকাংশ নন এসি বাস। এসি বাস তেমন নেই বললেই চলে ভালো মানের। সেক্ষেত্রে অনেকেই খুলনা গাড়িগুলোতে যাতায়াত করে। ফলে যারা নতুন যাবেন বা ওই সম্পর্কে যাদের জানাশোনা নেই তাদের জন্য আমি এই তথ্য জানাবো। নওয়াপাড়া থেকে বাগেরহাটের দূরত্ব 15 কি 16 কিলোমিটার, হয়তো সর্বোচ্চ আপনাদের আধা ঘন্টা সময় লাগতে পারে। আবার একইভাবে যদি বাগেরহাট থেকে আপনারা আসতে চান এই বাসগুলোতে, খুলনার বাসগুলোতে ঢাকায়, সেক্ষেত্রে আপনাদের এই নওয়াপাড়া আসলে আপনারা এই বাসগুলো পাবেন, কারণ এখানে কাউন্টার আছে। কাটাখালী পার হয়ে আমরা যখন খুলনা শহরের আগে, তখন ফজরের নামাজের সময় হয়ে গেছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সোহাগ পরিবহন কিন্তু ফজরের নামাজের বিরতি দিয়েছে রাস্তায়। পাশে মসজিদ ছিল, সেই মসজিদেই নামাজের বিরতি দেয় তারা। ফজরের নামাজের বিরতি শেষে আমাদের বাসটি আবার চলতে শুরু করেছে খুলনার উদ্দেশ্যে। খুব বেশি এখান থেকে খুলনা যেতে আর খুব বেশি সময় লাগবে না। সামনে রূপসা সেতু পার হওয়ার পরে আমরা খুলনা শহরে প্রবেশ করব। তারপর 0 পয়েন্ট হয়ে খুলনার শিববাড়ি মোড় হয়ে এই বাসটি তার শেষ যে গন্তব্য খুলনা রয়্যাল মোড়, সেখানে গিয়ে যাত্রা শেষ করবে। এর মধ্যে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, উপরে যে ঘড়ি দেখতে পাচ্ছেন এই ঘড়ি কিন্তু সঠিক সময় দিচ্ছে না, অর্থাৎ এই ঘড়ি বলা যায় নষ্ট। ফলে এই ঘড়ির টাইম দেখলে আপনাদের মাথা খারাপ হতে পারে, কারণ মাত্র ভোর আর ঘড়ি দেখাচ্ছে 8:30 বাজে। যাই হোক, আমরা এই টোল প্লাজায় চলে আসি। খান জাহান আলী সেতু, খুলনার যেটাকে বলা হয় রূপসা সেতু। টোল দিয়ে আমাদের বাসটা এখন সেতুতে উঠবে। এই হচ্ছেন এই বাসের চালক, যিনি আমাদের ঢাকা থেকে খুলনা পর্যন্ত নিয়ে আসলেন।
ভালোই গাড়ি চালিয়েছেন তিনি। যখন যেখানে যতটুকু গতির প্রয়োজন বা যেভাবে গাড়ি চালানো দরকার তিনি সেটা মেনটেন করার চেষ্টা করেছেন। আর এই বাসের গাইড যিনি ছিলেন তিনিও খুবই ভালো, সার্ভিসে কোনো প্রকার কমতি তিনি রাখেননি। সব মিলে বলবো সোহাগের এই বিজনেস ক্লাসের বাসে আমার জার্নিটা বেশ সুন্দর হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত। আর একদম শেষবেলা আপনারা এই বাসের পথচল উপভোগ করতে পারেন ফাঁকা রাস্তা। এর মধ্যে আমি গন্তব্যে চলে আসি, খুলনার 0 পয়েন্টে আমি নেমে যাই। এরপরে বাসটি আমাকে নামিয়ে খুলনা শহরের দিকে চলে যাচ্ছে।